উপদেষ্টাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, হতাহতের পূর্ণাঙ্গ তালিকা দাবি, সরকারের ক্ষমা প্রার্থনা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র সচিবালয় এলাকা, শিক্ষার্থী যৌথ বাহিনী দফায় দফায় সংঘর্ষ। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩১, ১০ হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫, রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন সম্পন্ন। যুদ্ধ বিমান বিধ্বস্ত পরিকল্পিত কিনা তদন্ত দাবি বিএনপির, ব্ল্যাক বক্স উদ্ধারের পর বের হবে রহস্য, বললেন উপদেষ্টা সাক্ষর। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত, প্রধান উপদেষ্টা নিয়োগের র্যাঙ্ক ভোটিং নিয়ে মতভেদ। গাজায় অপুষ্টিতে ৭২ ঘন্টায় ২১ শিশুর মৃত্যু, চরম ক্ষুধা নিয়ে ঘুমাচ্ছে আরো ৯ লাখ, এখনই যুদ্ধ থামাতে ২৮ দেশের বিবৃতি। এবং দ্বিতীয় টি-20তে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ, তাসকিন তামিমের পরিবর্তে খেলছেন নাঈম শরীফুল। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে এখনও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটক ও আশপাশে অবস্থান নিয়েছে শত শত শিক্ষার্থী। হতাহতের পূর্ণাঙ্গ তালিকা সহ ৬ দফা দাবি জানিয়েছে তারা। এদিকে মাইলস্টোনের ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। প্রশিক্ষণ বিমান বিপর্যস্তের ঘটনায় লাশের সংখ্যা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে আসতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুল প্রাঙ্গণে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ ৬ দফা দাবি জানান তারা। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এর পরপরই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় শিক্ষকদের পক্ষ থেকে, তাতেও হয়নি কোনো কাজ। এর মধ্যেই চলে শিক্ষার্থী ও উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক। পরে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে বলেন তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অশোভন আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তখনও মরদেহের সঠিক তথ্য না দেওয়ায় অবরুদ্ধ করে রাখা হয় উপদেষ্টাদের। এরপর কয়েক দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, মাইলস্টোন কলেজে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ এবং সহকর্মী দেওয়ান ইমন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টুডিওতে। শুরুতে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। দর্শক দুঃখিত, আমাদের সহকর্মীর সাথে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরেকজন সহকর্মী ইমনের কাছে যাব। ইমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন আর সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, জানাবেন। নেন্সি, আমি এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজের ক্যাম্পাসে অবস্থান করছি এবং আমার পেছনের দৃশ্যগুলো যদি একটু দেখাই, যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে যারা বাহিরে বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই ক্যাম্পাসে প্রবেশের একটু চেষ্টা করেছিলেন। তখন থেকে কিন্তু যারা ভেতরে যারা পুলিশ সদস্য অবস্থান করছেন তারা কিন্তু এখানে তাদের অবস্থান নিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে গেটের দিকে কিন্তু পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু সকাল 10:30টার পর থেকে কিন্তু এই ক্যাম্পাসে কিন্তু অবরুদ্ধ রয়েছেন দুজন
উপদেষ্টা, একজন শিক্ষা এবং অন্যজন হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং তারা কিন্তু এখনো এই যে একাডেমিক ভবন ৭ যেটি রয়েছে সেখানে কিন্তু তারা দ্বিতীয় তলায় অবস্থান করছেন। আমরা কিন্তু এই যে সকালের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা যে সেখানে রয়েছেন আমরাও এখানে দেখছিলাম। এখানকার পরিস্থিতিটা, বাহিরের যে চিত্রটি আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম, যে এখানে যারা বিক্ষুব্ধ যারা রয়েছেন শিক্ষার্থী, তারা যে দাবিগুলো তুলেছেন, যে যে তারা যে ৬ দফা দাবি দিয়েছিলেন, সেই ৬ দফা দাবি কিন্তু তারা বাস্তবায়ন চাচ্ছেন। এবং পাশাপাশি কিন্তু যে তারা যে অভিযোগটি করছেন যে লাশের যে সঠিক পরিসংখ্যানটি, সেটি কিন্তু তারা বলছে বারে বারে এই অভিযোগটি কিন্তু তারা করছিলেন যে লাশের যে সঠিক পরিসংখ্যান সেটি কিন্তু। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেওয়ান ইমন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালে সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকেই। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া হতাহতের সংখ্যা নিয়ে। এম এ আজিমের রিপোর্ট। সন্তানকে ফিরে পেতে এখনো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য, তারপর সরওয়ার্দী, সব জায়গায় খোঁজা হয়েছে। কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এ পাশে সব জায়গা 8টা 10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন ওইখানে, ওনার 60 জন স্পট ডেট, শিওর আমরা এটা 35 জন ওই সেকশনে স্পট ডেট। তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষা খাতে নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ হাজারো শিক্ষার্থী। পরে সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলেই প্রত্যাহার করা হয় শিক্ষা সচিবকে। রহমান নয়নের ছবিতে সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মতো মানবিক বিপর্যয়েও এইচএসসি পরীক্ষা স্থগিতে গড়িমসির দায়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। সচিবালয় ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবন পর্যন্ত। যেই উপদেষ্টা পরিষদের এইটুকু বোধ বিবেক নাই যে রাত্র 3টায় তারা সিদ্ধান্ত জানায়, সেই রকম উপদেষ্টা আমরা চাই না। যেখানে আগের দিন আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে মাইলস্টোনে, সেখানে আজকে আমরা কিভাবে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিব? কালকে সারা রাত কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না যে ঠিকমতো পড়াশোনা করতে পেরেছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় সচিবালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তারা। ওদেরকে প্লিজ আপনারা বুঝান, আমার বন্ধুরা ভিতরে আটকা পড়ছে। ওরা অতর্কিত হামলা করছে, আমাদেরকে গুলি শুধু করছে, অনেকের পর ককটেল শুধু মারছে। কেন আমাদের করবে? এই যে ব্লড মারা হয়েছে আমাদের সেনাবাহিনী, পুলিশ, এই যে অনেকে হাত পা ভেঙে গেছে। ওরা কিভাবে एग्जाम দিবে? আমরা পরীক্ষার্থী না। দুপুর 3টার পর সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ভেতরে একাধিক গাড়ি ভাঙচুর চালান তারা। পরে যৌথ বাহিনী কঠোর অবস্থানে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিক্ষার্থীদের ভাঙচুরের কথা জানান সচিবালয়ের কর্মকর্তারা। এরা যদি লেখাপড়া করে কোনো চাকরি পায় তাহলে এরা চুর হবো, ডাকাতি হবো, সন্ত্রাস হবো। এদের মতো ছাত্র আমাদের দেশের দরকার নেই। গেটটা ভেঙে ঢুকেই তারা গাড়ির মধ্যে হামলা করছে, তারপরে আরো কয়েকজনের সাথে ধাক্কাধাক্কি করছে। আসলে ছাত্র হলে তো এগুলো তারা করতে পারবে। ভাঙচুরের সময় আমি তো আমার নিজের জীবন তো বাঁচাইতে হইব। গাড়ি হ্যাঁ তো কোনো স্টেশনে কম মেরালায় ওই যে কাঠের আর কি ইট, কাঠের লাঠি এগুলো দিয়ে। এরপর শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে সচিবালয়ের ভিতরে ইট পাটকেল লিখে পড়তে থাকেন। এ সময় বাহির থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সচিবালয় এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। আন্দোলনকারীরা এখন অবস্থান করছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। নেন্সি, আমরা দুপুরের পর থেকে কিন্তু সচিবালয়ে আমরা পর্যবেক্ষণ করছিলাম। এইখানে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে প্রধান ফটক আছে সেই ফটকে আমি অবস্থান করছি। এখন আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কিন্তু বিক্ষুব্ধরা কিন্তু সচিবালয়ের ভিতরে কিন্তু ঢুকে যায় এবং তারা সচিবালয়ের ভিতরে কিন্তু ঢুকে 5 থেকে 10টি গাড়ি কিন্তু তারা ভাঙচুর করে। তারপর কিন্তু পুলিশ ধাওয়া করে এবং তাদেরকে শাহবাগের দিকে পিছু হটতে বাধ্য করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সচিবালয়ের চারপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু মোতায়েন রয়েছে। এখানে কোস্টগার্ড, র্যাব এবং বিজিবি এবং পুলিশ সহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। তবে আন্দোলনকারীরা কিন্তু সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত অবস্থান করে, তারপর থেকে তাদেরকে কিন্তু এই সচিবালয়ের আশেপাশে দেখা যাচ্ছে না। এই ঘটনাটি মূলত সূত্র হয়েছে, আপনি জানেন যে গতকাল যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে উপরে যে বিমান বিধ্বস্ত হয় সেটি এবং এইচএসসি পরীক্ষাকে বাতিলকে কেন্দ্র করে কিন্তু এটি সূত্রপাত হয় এবং প্রথমে তারা যে শিক্ষা যে ভবন আছে সেই শিক্ষা ভবনে কিন্তু তারা প্রথমে তারা বিক্ষুব্ধ হয় এবং তার পরবর্তীতে দুপুরের পরপর কিন্তু সচিবালয়ে তারা অবস্থান নেয়। এবং পুলিশের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন, এখানকার ছাত্ররা যারা বিক্ষোভে ছিলেন তারা বলছিলেন যে সচিবালয়ে তারা শান্তিভাবে তাদের বিক্ষোভ পালন করবেন, কিন্তু তারা একটি সময় অর্থাৎ দুপুরের পরপর কিন্তু সচিবালয়ের যে মেইন ফটক 1 নম্বর গেট সেখানে কিন্তু সেটি টপকে কিন্তু তারা ভিতরে ঢুকে যায় এবং সচিবালয়ের 7 নম্বর যে ভবন আছে সেই ভবন পর্যন্ত কিন্তু তারা চলে যায় এবং সেখানে কিছু গাড়ি ভাঙচুর করা হয় এবং তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে পিছু হটতে বাধ্য করে এবং তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো কিন্তু নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের চারপাশে পুলিশ, র্যাব এবং বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে এবং কোস্টগার্ড সহ কিন্তু সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। তবে সন্ধ্যার পরপর কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আর তাদেরকে দেখা যায়নি। তবে 2টার পর কিন্তু মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় বিরতির পর কিন্তু গুলিস্তান যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানেও কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং তাদেরকে কিন্তু প্রতিহত করা হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে যে আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সেরকমটাই কিন্তু তারা এই সচিবালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা এখানকার সচিবালয়ে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সচিবালয়ে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং পরবর্তীতে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য তারা কিন্তু সব বিষয়ে নিরাপত্তা জোরদার করেছে এবং সচিবালয়কে সুরক্ষার জন্য তারা সচিবালয়ের প্রত্যেকটি গেটে এবং সচিবালয়ের চারপাশেও কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখেছে। এবং রাজধানীর সচিবালয়ে বিক্ষুব্ধকারীদের যে বিক্ষোভ এবং সচিবালয়ে ঢুকে যাওয়ার পরের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা নিয়ে নোট অব ডিসেন্টের প্রেক্ষিতে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে র্যাঙ্কিং ভোটে বিএনপি ও জামায়াতের আপত্তি থাকলেও ত্রয়োদশ সংশোধনীতে ফিরতে আপত্তি এনসিপির। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। ফরেন সার্ভিস একাডেমিতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা, মোনাজাত ও শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 17তম বৈঠক। বৈঠক শেষে ঐক্য নিয়ে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় 3/4 রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন।
ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হবেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা আলাদা ব্যক্তি হবেন। এই ঐক্যমতের প্রস্তাবের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে একমত প্রকাশ করেছি। আমরা দুটো বলেছি, সেটা কি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস একজন হতে পারবে এবং একজন হওয়া উচিত, কারণ লিডার অফ দি হাউস আর প্রাইম মিনিস্টার যদি এক না হয় তাই পার্লামেন্টের ভিতরে সামঞ্জস্যহীনতা হবে না, ডিফারেন্স হবে। তবে আমরা বলছি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সময়ে দলীয় প্রধান হবেন না। ডেমোক্রেটিক প্র্যাকটিসে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন তিনি কয়েকদিন পরে নাও থাকতে পারেন, কয়েক মাস পরে নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন হলেন। এটা হচ্ছে ডিসাইড করবে পার্লামেন্টারি পার্টি, মেজরিটি পার্টি অথবা জোট যারা মেজরিটি পাবে। এই ক্ষেত্রে অপশনটা ওপেন থাকা ভালো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ ইস্যুতেও মত দ্বিমত তুলে ধরেন তারা। ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার যে আলাপ সেটার পক্ষে আমরা নই, বরং র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যাতে করে রাজনৈতিক একটি সমাধানের মধ্য দিয়েই আমরা প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে পারি, সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের মতামত উপস্থাপন করেছি। যে ভোটিং যে সিস্টেমটার আমরা বলেছি সেটা আমরা মনে করি এটা প্রপার না, কারণ এই ভোটিংয়ের মাধ্যমে এমন একজন লোক আসবে যেটা থার্ড পার্টির প্রায়োরিটিতে হবে অথবা কেনাবেচার সুযোগে সেটা হয়ে যেতে পারে। একটা প্রস্তাব ঐক্যমত্য কমিশন থেকে আসছিল যে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মাধ্যমে হয় কিনা, এই বিষয়টা ঐক্যমত্য হয়নি। তা আমরা আমাদের প্রস্তাবের মধ্যে ওই বাছাই কমিটির কার্যক্রমের মধ্যে ঐক্যমত্য আসলে ভালো, সেটা যদি না আসতে পারে তখন আমরা বলেছি সর্বশেষ পদ্ধতি হিসাবে ত্রয়োদশ সংশোধনের যে বিধান আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী সংক্রান্ত সেটা অনুসরণ করা হবে। তবে সেখানে রাষ্ট্রপতির যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের বিধানটা আছে সেটা বিলুপ্ত করা হবে। এদিন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে নতুন প্রস্তাবের ওপর আলোচনা শুরু হলেও সময় স্বল্পতায় ইস্যুটি পরবর্তী দিনের আলোচ্য সূচিতে রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয় বৈঠক। তত্ত্বাবধায়ক সরকারকে আমরা মনে করছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এই ঘটনায় কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথাও জানান উপদেষ্টা। শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। গোপালগঞ্জ শহর জুড়ে মানুষের আনাগোনা থাকলেও ভেতরে খানিকটা আতঙ্ক। 16 জুলাই এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার ঘটনার 8 মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 321 জন। থেমে থেমে চলছে অভিযানও। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সফর করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। পরিদর্শন করেন হামলা ও ভাঙচুরের শিকার গোপালগঞ্জ জেলা কারাগার, ঘুরে দেখেন এনসিপি সমাবেশ স্থল যেখান থেকে হামলার সূত্রপাত। এছাড়া জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টারা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভা শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বিভাগীয় তদন্তের কথা জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা অন্যায় করেছেন, যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন, তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন, কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে না হয়। এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও জানান তিনি। আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে এবং এই জাতীয় নির্বাচন আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে। আমরা এই জিনিসটা করতে চাই। অন্তর্বর্তী সরকার গণতন্ত্র চর্চা ও মতপ্রকাশের পরিবেশ সৃষ্টি করছে বলেও জানান উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, নিউজ ডেস্ক। দেখছেন সংবাদ সন্ধ্যা।